প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরেই তোমাদের বায়োলজি প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের পরীক্ষা। আমি উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়নের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখাবো, যেগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য কাজে দিবে। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দিবে। প্রথমেই কার্বোহাইড্রেট থেকে আমরা যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি যে এমসিকিউতে আসার মতো, সেগুলো নিয়ে আজকের আলোচনা। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কীটন এবং অথবা এদের জাতক, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। আর সাধারণ সংকেত হলো, দেখো, কার্বন, হাইড্রোজেন, 2n, অক্সিজেন, তারপরে ব্র্যাকেটে হোল ব্র্যাকেট, তারপরে N। মনে রাখতে হবে উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, হ্যাঁ, জীবদের শক্তির প্রধান উৎস। উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট, যেমন উদ্ভিদ কোষের প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট থেকে আসে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, যেমন সুগার, হ্যাঁ, স্বাদে মিষ্টি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলোকে বলবো আমরা সুগার। নন সুগার হলো স্বাদে মিষ্টি নয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তারপরে দেখো, বিজন ক্ষমতার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো রিডিউসিং সুগার আর একটা হলো নন রিডিউসিং সুগার। তোমাদের মনে রাখতে হবে রিডিউসিং সুগার কোনগুলো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এগুলো। এবং এই রিডিউসিং সুগারে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে। আর নন রিডিউসিং সুগার হলো যে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, যেমন সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ। আবার আছে গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট। এদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তোমাদের নামগুলো মনে রাখতে, মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, ডাইস্যাকারাইড আছে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, তারপরে অলিগোস্যাকারাইড আছে রেফিনুস, পলিস্যাকারাইডের মধ্যে আছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এবার আসি আমরা গ্লুকোজ নিয়ে। গ্লুকোজের অপর নাম গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। আর গ্লুকোজটা হলো অ্যালডোজ জাতীয় শর্করা। এটা পানিতে দ্রবণীয়। বিটা গ্লুকোজ এবং আলফা গ্লুকোজ স্টার্চ গঠন করে। মনে রাখতে হবে বিটা গ্লুকোজ সেলুলোজ এবং আলফা গ্লুকোজ স্টার্চ গঠন করে। মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। এখানে তিনটা তথ্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপর আসি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের অপর নাম ফলের শর্করা এবং এটাকে আরেকটা নাম বলা হয় কিটোস জাতীয় শর্করা। তারপর আছে সুক্রোজ। সুক্রোজ হলো খাবার চিনি। এটা গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি। ইহাকে ইক্ষু চিনি বা বিট চিনিও বলা হয়। তাহলে সুক্রোজকে ইক্ষু চিনি বা বিট চিনি বলা হয়। ইক্ষুর রসে 15% সুক্রোজ থাকে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হয়। তাহলে সুক্রোজ হয় কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে। সুক্রোজটা হলো রিডিউসিং সুগার নয়। মনে রাখতে হবে সুক্রোজ রিডিউসিং সুগার নয়। মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। তারপর আসছে গ্লাইকোসাইডিক বন্ধন। দুটি মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তারপর দেখো সেলুবায়োজ। দুটি বিটা ডি গ্লুকোজ β14 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে সেলুবায়োজ তৈরি করে। স্টার্চ। স্টার্চ নিয়ে কি প্রশ্ন হতে পারে? যেমন স্টার্চ হলো অসংখ্য আলফা ডি গ্লুকোজ অণু পরস্পর 1,4 স্থানে সংযুক্ত স্টার্চ তৈরি করে। ধান, গম, আলু, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায়। স্টার্চ হলো স্বাদহীন, গন্ধহীন একটা পদার্থ। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। খুব ইম্পর্টেন্ট তথ্য। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। গুলালুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তর, অর্থাৎ স্টার্চ কণিকার মধ্যে গুলালুর যে স্টার্চ কণিকা বৃহত্তর, আর চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতর। স্টার্চ হলো শাখান্বিত গ্লুকোজ পলিমার। মনে রাখতে হবে স্টার্চ শাখান্বিত গ্লুকোজ পলিমার। সেলুলোজ। সেলুলোজ হলো বিটাডি গ্লুকোজ অণু পরস্পর 1,4 স্থানে সংযোজ হয়ে তৈরি করে বিটাডি গ্লুকোজ গুলো। এখানে ভুল হয়েছে, স্টার্চ না, এটা সেলুলোজ হবে। সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন পদার্থ এবং এটা উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। আরেকটা তথ্য দেখো, তুলায় সেলুলোজের পরিমাণ 94%, কাঠে 60%। সেলুলোজ নন রিডিউসিং সুগার। আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বাছাই করা তথ্য। আশা করি এগুলো যদি তোমরা পড়ো, এমসিকিউতে ফুল প্রশ্ন কমন পাবা। মানুষের পাকস্থলীতে সেলুলোজ হজমকারী এনজাইম থাকে না। হ্যাঁ, সেলুল অর্থাৎ যে এনজাইমটা, সেটার নাম হলো সেলুলেজ। এই এনজাইমটা নেই, এজন্য মানুষ সেলুলোজ হজম করতে পারে না। আর সেলুলোজ হলো অশাখান্বিত পলিমার। মনে রাখতে হবে স্টার্চ হলো শাখান্বিত আর সেলুলোজ হলো অশাখান্বিত। গ্লাইকোজেন। গ্লাইকোজেন হলো পুষ্টিজাত পদার্থ। ইহা প্রাণীদেহের প্রধান পুষ্টিজাত পদার্থ। প্রাণীদেহের যকৃৎ এবং মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়। অর্থাৎ গ্লাইকোজেনটা একসময় গ্লুকোজে পরিণত হতে পারে। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস যেমন গ্লুকাসামিন, তারপর সে গ্লাইকোসামিন, কাইটিন, এগুলো হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। এবার আমরা অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের গাঠনিক উপাদান। অ্যামিনো অ্যাসিড একটা কি থাকে? একটা অ্যামিনো গ্রুপ, যেমন NH2, এবং একটি কার্বক্সিলিক গ্রুপ COOH, এগুলো থাকে। 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে।
অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো হলো, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, অনেক সময় আসে পরীক্ষায় যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, বেলিন, ভেলিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, এগুলো হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এবার আসবো প্রোটিন। প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পলিপ্যাপটাইড বন্ধন দ্বারা দ্বারা প্রোটিন তৈরি করে। অসংখ্য অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। মনে রাখতে হবে যে অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। প্রোটিন হলো পলিপ্যাপটাইড যৌগ। সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম নয়। মনে রাখতে হবে জীবদের শুষ্ক ওজনের 50% সরল প্রোটিন। একটা জীবদের শুষ্ক ওজনের 50%ই সরল প্রোটিন। কোষের রাইবোজোম প্রোটিন তৈরি করে। আমরা জানি যে রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। গাঠনিক প্রোটিন, এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন নিচের কোনটি গাঠনিক প্রোটিন, এভাবে প্রশ্ন হতে পারে। গাঠনিক প্রোটিনের মধ্যে আছে দেখো ক্যারাটিন। ক্যারাটিন যদি আসে মনে রাখবা ত্বক, চুল, নখ এগুলোতে পাওয়া যায়, শিং এগুলোতে পাওয়া যায়। আর কোলাজেন, কোলাজেনটা কিন্তু গাঠনিক প্রোটিন, যেমন অস্থি টেন্ডনে পাওয়া যায় কোলাজেন। সরল প্রোটিন, সরল প্রোটিনের মধ্যে আছে যেমন অ্যালবিউমিন, ওভালবুমিন ডিমের সাদা অংশে পাওয়া যায়। গ্লোবিউলিন, গ্লোবিউলিন যেমন ডিমের কুসুমে ওভোগ্লোবিউলিন, এটা একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। গ্লুটিলিন, গমের গ্লুটিলিন, চালের অরাইজিনিন, এগুলো হলো গ্লুটিলিন জাতীয় প্রোটিন। গমের মধ্যে থাকে গ্লুটিলিন, চালের মধ্যে থাকে অরাইজিনিন, মনে রাখতে হবে। প্রোলামিন, ভুট্টার জেইন, গম ও রাইয়ের, এটা রাই হবে, রাইয়ের গ্লিয়াটিন, এগুলো হলো তোমার প্রোলামিন জাতীয় প্রোটিন, মনে রাখতে হবে। আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম এবং দুধের মধ্যে পাওয়া যায়। এবার হলো লিপিড। অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলা হয়। যদি লিপিড যদি বলা হয় লিপিডটা কি, তাহলে বলবো যে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার। শুধু মনে রাখবে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের। শক্ত এবং কঠিন লিপিডকে চর্বি এবং স্নেহ, এবং তরল লিপিডকে তেল বলা হয়। মনে রাখতে হবে শক্ত যেটা, কঠিন যেটা, সেটাকে বলে চর্বি বা স্নেহ, আর তরলটাকে বলবো আমরা তেল। চর্বি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কঠিন থাকে, আর তেল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল অবস্থায় বিরাজ করে। ফ্যাটি অ্যাসিড চেনে কোনো ডাবল বন্ড না থাকলে তাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। আমাদের মনে রাখতে হবে উদাহরণটা এমসিকিউর জন্য, যে নিচের কোনটি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন স্টিয়ারিক অ্যাসিড, মনে রাখতে হবে। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড উদাহরণ কোনগুলো, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। মনে রাখতে হবে যে স্টিয়ারিক অ্যাসিড হলো ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। আমি একটু দ্রুতই তোমাদেরকে দেখাচ্ছি এমসিকিউর জন্য। তোমাদের দুদিন পরেই পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই জন্য আমি একটু ইম্পর্টেন্ট তথ্যগুলি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আশা করি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরের প্রশ্ন আসো, যেমন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের জন্য হৃদরোগ হয়, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কারণে তা হয় না। তার মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা স্বাস্থ্যের জন্য ভালো। লিনোলিক অ্যাসিডও আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এগুলো মনে রাখতে হবে। লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড হলো আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 এবং ওমেগা 6 অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, দেহে তৈরি হয় না, খাদ্যের সাথে এগুলো কি করতে হয়, গ্রহণ করতে হয়। ওমেগা 3 এবং ওমেগা 6। সিস ফ্যাটি অ্যাসিড দেহের জন্য উপকারী, কিন্তু ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী। মনে রাখতে হবে সিস ফ্যাটি অ্যাসিড দেহের জন্য উপকারী, আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী। এবার আসবো ফসফোলিপিড। গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সময় গঠিত হয়। মনে রাখতে হবে ফসফোলিপিড হলো গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এবং ফসফেট। উদাহরণটা আমাদের ইম্পর্টেন্ট, যেমন লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এগুলো হলো ফসফোলিপিড। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি যে লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন এগুলো হলো ফসফোলিপিড। উদ্ভূত বা উদ্ভিদ উৎপাদিত লিপিড, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উদ্ভূত হয় তাকে উদ্ভূত লিপিড বলা হয়। আচ্ছা, স্টেরয়েড, যেমন কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, ডিজিটালিন, এগুলো হলো স্টেরয়েড। মনে রাখতে হবে কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, ডিজিটালিন, এগুলো হলো স্টেরয়েড। এবার আসি কোলেস্টেরল। কোলেস্টেরল দুই ধরনের, একটা হলো লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল, আর একটা হলো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এটাকে বলা হয় এইচডিএল। এলডিএলটা দেখো ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এইচডিএল ইহা বেশি থাকা খারাপ নয়। তারপর আসি টার্পিন। 10 থেকে 40 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনোয়েড যৌগকে টার্পিন বলে। যদি বলা হয় যে নিচের কোনটি আইসোপ্রিনোয়েড যৌগ, সেগুলো হলো টার্পিন। মনে রাখতে হবে টার্পিনটা হলো কি, আইসোপ্রিনোয়েড যৌগ। টার্পিনসের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, যেমন পুদিনা এবং তুলসী ইত্যাদিতে টার্পিনস পাওয়া যায়। যদি বলা হয় নিচের কোন উদ্ভিদে টার্পিন পাওয়া যায়, মনে রাখতে হবে পুদিনা এবং তুলসী। এবার দেখো রাবার। রাবার হলো 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে, হ্যাঁ, রাবার তৈরি হয়। 3000 থেকে 6000, এই সংখ্যাটা মনে রাখতে হবে। আর টার্পিনটা হলো 10 থেকে 40 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনোয়েড যৌগ। রাবারের একটা দেখো প্রকৃতিতে যে সোর্স, যে গাছ থেকে পাওয়া যায়, এটা হলো হেভিয়া ব্রাজিলিয়েন্সিস। মনে রাখতে হবে হেভিয়া ব্রাজিলিয়েন্সিস। এবার আসবো ভিটামিন। ভিটামিন দেখো ক্যারোটিনয়েড থেকে ভিটামিন এ তৈরি হয়, তাহলে এই ভিটামিন এ তৈরি হয় ক্যারোটিনয়েড থেকে। আর ভিটামিন কে কে সবুজ
শাকসবজি থেকে পাওয়া যায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের এই তথ্যগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তোমরা এগুলোই পড়বে। ভিটামিন কে সবুজ শাকসবজি থেকে পাওয়া যায়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা অনেক পরীক্ষাতে আসছিল। ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। আর এই দুইটা ছাড়া বাকি সবগুলো হলো ভিটামিন হলো অদ্রবণীয়, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ই এবং কে। এবার আসি এনজাইম। যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, সেগুলোকে আমরা বলি, সেই প্রোটিনগুলোকে আমরা বলি কি? এনজাইম। অর্থাৎ নিজেরা বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, যেমন জাইমেজ, ইউরিয়েজ, এগুলো হলো এনজাইম। এনজাইম কিন্তু প্রোটিন দুর্বী। এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। পিএইচ 6 থেকে 9 এর মধ্যে ক্রিয়াশীল, এটা মনে রাখতে হবে আমাদের, এটাই খুব ইম্পর্টেন্ট। পিএইচ হলো 6 থেকে 9 এর মধ্যে ক্রিয়াশীল। আর তাপমাত্রা কত তাপমাত্রায় ক্রিয়াশীল? এটা হলো 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়াশীল। অধিক তাপে কি হয়? এনজাইম নষ্ট হয়ে যায়। যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে তৈরি তাকে বলা হয় সরল এনজাইম। এনজাইমের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকলে সেটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। তার মানে এনজাইমের প্রোটিন অংশের সাথে যদি অপ্রোটিন একটা অংশ যুক্ত থাকে সেটাকে বলবো আমরা কনজুগেটেড প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশটাকে বলা হয় এপো এনজাইম। অর্থাৎ প্রোটিনের সাথে যখন অপ্রোটিন যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। আর এই কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশটাকে বলা হয় এপো এনজাইম। কোএনজাইম কাকে বলে? এনজাইমের প্রস্থিতিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কোএনজাইম বলা হয়। যেমন এফএডি, এনএডি, এটিপি, এগুলোকে বলবো আমরা কি? কোএনজাইম। মনে রাখতে হবে। কিছু কিছু পদার্থ হচ্ছে এনজাইমের কাজে বাধা দেয়, সেগুলোকে বলা হয় ইনহিবিটর। মনে রাখতে হবে, ইনহিবিটর হলো যারা এনজাইমের কাজে বাধা দেয়। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দেখো, যেমন ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এগুলোর উপস্থিতি এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, কিন্তু সিলভার, জিঙ্ক, কপার এনজাইমের কর্মক্ষমতা কমিয়ে দেয়। মনে রাখতে হবে, সিলভার, জিঙ্ক, কপার এগুলো কমিয়ে দেয়। এনজাইমের ব্যবহার, এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। যেমন ফলের রস তৈরিতে পেকটিন এনজাইম ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফলের রস তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? সেটা হলো পেকটিন। তারপর আছে দেখো, পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার করা হয়। একদম মুখস্থ টুরস্থ কণ্ঠস্থ করে ফেলবা। তারপরে দেখো, চোখের ছানি অপারেশনে ট্রিপসিন ব্যবহার করা হয়। মস্তিষ্ক এবং ধমনীর রক্ত জমাট রক্ত গলাতে ইউরোবাইলুজ এনজাইম ব্যবহার করা হয়। তাহলে এই এনজাইমটার নাম হলো ইউরোবাইলুজ, যেটা মস্তিষ্ক এবং ধমনীর রক্ত জমাট রক্ত কি করে? গলাতে সাহায্য করে। তারপর দেখো, ফটোগ্রাফিক শিল্পে প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করা হয়। তাহলে এই ছিল কোষ রসায়ন থেকে খুব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তোমাদেরকে দিয়েছি তোমাদের এইচএসসি 2026 সালের পরীক্ষার জন্য। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি বিগত যে শর্ট সিলেবাস ছিল, যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল না সেই চ্যাপ্টারগুলোই নিয়েই আমি আরেকটা ভিডিও তৈরি করবো। এরপরে যে চ্যাপ্টার, যেমন শৈবাল, ছত্রাক, তারপর হচ্ছে ব্রাইফাইটা, টেরিফাইটা, আমরা এগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো এমসিকিউর জন্য। আশা করি সেই ভিডিওগুলো দেখবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।